কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা। টিম কল্পনার মায়াজাল। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে আপনাদের জন্য এনেছি কৌস্তব দাসের কলমে একটি ছোট্ট মজার গল্প। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প কৌস্তব দাসের কলমে। চল চলে যায়। স্যার প্লিজ, স্যার অ্যাপ্রেজালটা প্লিজ। Get out from my room! এরপরেই কাঁচের দরজা ঠেলে বেরিয়ে আসে শাশ্বত। সালা বস কি সাপের 5 পা দেখেছে নাকি? দুদিন যেতে না যেতেই এক গাদা করে ফাইল দেবে, সেগুলো সারা বছর ধরে গাধার মতো মুখ বুজে করবে। এদিকে বছর শেষে অ্যাপ্রেজালের কথা বললেই তাড়িয়ে দেবে। মামদোবাজি নাকি? এর শেষ দেখে তবে ছাড়বে সে। নিজের মনে মনেই গজগজ করতে করতে ব্যাগ গুছিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে শাশ্বত। তার অফিসের নিচে নেমেই সামনে একটা বড় রাস্তা। সেটার উল্টো দিক থেকে ট্যাক্সি বা ক্যাব করে প্রতিদিন বাড়ি ফেরে সে। আজ একেই তার মেজাজ গরম। সেরকম অবস্থাতেই সে রাস্তা পার হতে যাবে, তখনই পিছন থেকে তাকে কি যেন একটা জাপটে ধরে। হঠাৎ পিছন থেকে এভাবে কেউ ধরায় প্রথমটায় চমকে যায় সে। কড়া গলায় ব্যক্তিকে কিছু একটা বলতে যাবে, কিন্তু পিছনে ফিরতে এসে দেখতে পায় কে এমন করেছে। অবশ্য এটা যে কে সেটা শাশ্বত একটু হলেও আন্দাজ করতে পেরেছিল, কারণ এইরকম হঠাৎ করে পিলে চমকে দেওয়ার মতো কাজ সুদীপা ছাড়া আর কেউই করতে পারে না। তাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে সুদীপা খলখল করে হেসে ফেলে। কি রে, ওরকম ভেবলে দাঁড়িয়ে গেলি কেন? আরে একটু না হয় পিছন থেকে হঠাৎ জাপটেই ধরেছি, তাই বলে তোর সিস্টেম হ্যাং হয়ে যাবে নাকি? এইসব কাণ্ড কারখানার জন্য না তুই একদিন গুম হয়ে যাবি। এমনি মেজাজে 14:30 বেজে আছে, তার উপর এইসব উদ্ভট কাজ করার পরেও যে তুই এখানে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছিস, এটা তোর নয়, তোর 7 পুরুষের সৌভাগ্য। বাবা, মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো। কুল বেবি কুল। আচ্ছা, আইসক্রিম খাবি? চল চল চল, আগে আইসক্রিম দিয়ে মাথা ঠান্ডা কর, দিয়ে বল তো এমন অসময়ে আগুন লাগলো কেন? এই বলে সুদীপা শাশ্বতর হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে পাশের একটা পার্কে। ওরা পার্কে যাক, ততক্ষণ না হয় ওদের সাথে আপনাদের পরিচয়টা একটু ভালোভাবে করিয়ে দিই। শাশ্বত অর্থাৎ শাশ্বত বিশ্বাস হলো একজন রকচটা বছর 26-এর যুবক। দেখতে শুনতে মন্দ নয়, একটা বেশ নামি পদে চাকরিও করে। কিন্তু ওই একটাই সমস্যা, ছেলের বড্ড মাথা গোল। পান থেকে চুন খসলেই কিংবা নিজের পছন্দ মতো কিছু না হলেই মাথার আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে। অন্যদিকে সুদীপা হলো শাশ্বতর একদম ছোট বয়সের বান্ধবী, তবে তার চরিত্র শাশ্বতর সম্পূর্ণ বিপরীত। সুদীপা খুবই হাসি খুশি, প্রাণবন্ত একটা মেয়ে। সবসময় এদিক ওদিক ফড়িংয়ের মতো লাফিয়ে বেড়ায় সে। এদিকে নিজে একটা হাই স্কুলে অঙ্ক পড়ায় সে, কিন্তু অঙ্কের টিচারের মতো রাশভারী স্বভাব তার নেই। দুজনে সম্পূর্ণ বিপরীত মেরুর হওয়ায় মাঝে মধ্যে খুটখাট ঝামেলা লেগে যায় তাদের মধ্যে, কিন্তু কেউই একে অপরকে খুব বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন লেগেই থাকে। তবে ঝগড়ার পরের দিনই দুজনকে একসাথে কোনো ফুড কোর্টে দেখতে পাওয়া যায়। মানে দুজনেই যে এখনো ভেতরে ভেতরে বাচ্চাই রয়ে গেছে, সেটা তাদের হাবভাবেই বোঝা যায় যখন তারা একসাথে থাকে। সুদীপা টানতে টানতে শাশ্বতকে নিয়ে আসে পার্কের ভেতরে একটা দোলনার কাছে।
তারপরে দূরে দাঁড়িয়ে থাকা একটা আইসক্রিমওয়ালাকে ডাক দেয় নিজের পছন্দের দুটো আইসক্রিম। শাশ্বতর হাতে একটা ধরিয়ে দিয়ে বলে, বলুন মহাশয়, আজ মেজাজের হঠাৎ এমন চচ্চড়ি বানালেন কি করে? শাশ্বত পার্কে ঢুকে থেকেই মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখেছিল, কি একটা ভাবছিল যেন। সুদীপার প্রশ্নে চটকা ভাঙতেই সে বলল, সে বলছি, তার আগে তুই বলতো, এই অসময়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, তোর আজকে স্কুল ছিল? আরে তোর অফিসের দিকেই যাচ্ছিলাম, জানতাম তুই অফিস থেকে মোটামুটি এগাম টাইমেই বেরোস, তোর সাথেই দরকার আছে। আমার সাথে? কেন, কি হয়েছে? তোর বাড়ির সব ঠিক তো? আরে চিল ভাই, সব ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আজ সন্ধ্যেবেলায় আমাকে ছেলে দেখতে আসবে, বুঝলি? মা বাবা ছেলে দেখেছে, ও শুনেছি খুব ভালো চাকরি বাকরিও করে। ভাবতে পারছিস ভাই, আমার বিয়ে হবে। ছোটবেলা থেকে কত স্বপ্ন দেখেছি, নিজের বিয়েতে এই করব ওই করব, সেই সব স্বপ্ন পূরণ হতে চলেছে। ভাই ভাই, আমার যে কি আনন্দ হচ্ছে না, তোকে বলে বোঝাতে পারবো না। সুদীপার কথাগুলো আর কানে যাচ্ছিল না শাশ্বত। মানেটা কি? এটা কি বলছে সুদীপা? কি রে, তুই মাঝে মাঝে জোন আউট হয়ে যাস কেন? শুনছিস আমি কি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। এখন কটা বাজে বলতো? 4টে। ঠিক 7টার সময় আমাদের বাড়িতে চলে আসবি। কেন? আমি কি করবো গিয়ে? তোকে বলেছি মানে তুই আসবি। বেশি কথা বললে জানিসই তো কেমন মারকুটে স্বভাব আমার, কখন যে ধূপধাপ পড়ে যাবে না বুঝতে পারবি না। চুপচাপ চলে আসবি। আরো কি সব বলতে যাচ্ছিল সে, এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে শাশ্বত বুঝতে পারে সুদীপার মা ফোন করেছেন। ফোনটা রেখেই সুদীপা তড়াক করে উঠে পড়ে। তারপর শাশ্বতকে যাওয়ার আগে আর একটাবার মনে করিয়ে দিয়ে বলে, তাহলে যেটা বললাম ঠিক 7টার সময়, দেরি করলে তুই যে শেষ সেটা তুইও জানিস। টাটা টাটা, বাড়ি যেতে হবে, মা এক্ষুনি যেতে বললো, কি সব কাজ আছে করতে হবে হাতে হাতে। আরে দাঁড়া দাঁড়া, আগে মাথায় ঢোকাতে দে কথাটা। ভাই তুই সিরিয়াসলি বিয়ে করছিস? মানে কে এই অভাগা যার পোড়া কপালে তুই আছিস? অনেকদিন মার খাস না বল, ওই জন্যই তো বিয়েটা হয়ে যাচ্ছিস। শাশ্বত এবার হাসতে হাসতে গড়িয়ে পড়ে পার্কের দোলনাতে। তারপর উঠে দাঁড়িয়ে সুদীপার মুখের দিকে তাকিয়ে আবারও হাসে। তারপর কোনো মতে হাসি সামলে বলে, হ্যাঁ হ্যাঁ যা, আমি ঠিক টাইমে চলে যাব। শাশ্বত আর বেশিক্ষণ বসে থাকে না পার্কে, ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় সে। সুদীপার বিয়ে মানে তাকেই বেশিরভাগ দায়িত্ব নিতে হবে, আর ওর বিয়েতে আনন্দ করবে বলেই তো এতদিন সে প্ল্যান করে রেখেছিল। তাই সে আর দেরি করে না, বেরিয়ে পড়ে। কাঁটায় কাঁটায় 7টার সময় সে সুদীপাদের বাড়ির সামনে এসে পৌঁছয়। কলিং বেল বাজাতেই সুদীপা বেরিয়ে আসে ভেতর থেকে। ঘরের মধ্যে ঢুকে তার দিকে তাকাতেই শাশ্বত সম্মোহিতের মতো আটকে যায় যেন। একটা লাল বেনারসি শাড়ি পরেছে সুদীপা, সাথে অল্প কিছু গয়না, কপালে ছোট্ট একটা লাল টিপ। শাশ্বতর মনে হলো স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে যেন তার সামনে। সুদীপাকে সে ছোট থেকেছে, কিন্তু আজকের মতো তাকে তো কোনোদিনও লাগেনি। কিরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়, ওরাই চলে এলো বলে। ওর কথা শেষ হতে না হতেই বাইরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। গাড়িটা ওদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তারপর সেটা থেকে 4-5 জন মতো লোক নামছে, সেটাও দেখা গেল। অর্থাৎ ছেলের বাড়ি থেকে চলে এসেছে মেয়ে দেখতে। সুদীপাদের বাড়িতে এই সময় হুলুস্থুলু পড়ে গেল। শাশ্বত পাশের একটা ঘরে গিয়ে বসে। ওনারা এসে বসুক, একটু পরে সে যাবে।
সুদীপাকে আজ দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। শাড়িতে দেখার পর থেকেই শাশ্বতর মনটা কেমন যেন আনচান করতে শুরু করেছে। কেন এরকম হচ্ছে, আগে তো কোনোদিনই হয়নি। কিন্তু না, এসব কথা মাথায় আনলে এখন হয় না। সুদীপার বাবা অনেক আগে মারা গেছেন, ওর কোনো দাদা বা ভাইও নেই। এতদিন সে আর তার মা অনেক কষ্ট করেছে। তারপর চাকরি পাওয়ার পর সুদীপা নিজে বাড়ির হাল ধরেছিল। যদি সত্যি সুদীপাই বিয়ে করতে চায়, তাহলে শাশ্বতরও উচিত বন্ধু হিসাবে তার পাশে থাকা। উল্টোপাল্টা কিছু ভাবলে এখন হবে না। সামনে এখন অনেক দায়িত্ব তার। এই ভেবে সে নিজেকে সামলে হাসি মুখে বাইরে বেরিয়ে আসে, যেখানে সবাই বসে রয়েছে। তাকে ঘরে ঢুকতে দেখে সুদীপায় এগিয়ে আসে। তাকে একটা সোফায় বসতে বলে সে নিজে তার মায়ের পাশে বসে। সুদীপার মা ছেলের বাড়ির লোকজনদের সাথে শাশ্বতর পরিচয় করিয়ে দিতে দিতে বলে, হেউ কিন্তু আমার আরেক ছেলে, সুদীপার একদম ছোটবেলার বন্ধুও, নাম শাশ্বত। খুব ভালো ছেলে জানেন। আমার নিজের তো ছেলে নেই, কিন্তু ছোট থেকেই আমাদের বাড়িতেও যাতায়াত লেগেই থাকতো, আর আমার কাছে এসে এটা ওটা খাবার বায়না করতো। সুদীপার মা এইবার পাত্রর সঙ্গে শাশ্বতর পরিচয় করিয়ে দেয়। ছেলেটার নাম দিবাকর মিত্র। সাপ্লাইয়ের বিরাট বড় ব্যবসা, রোজগার মন্দ নয়, তার পরিবারটাও বেশ ভালো। এসব শুনে এরপর শাশ্বত ছেলেটাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি সরি, আপনাদের বাড়ি কি আশেপাশে? আরে তুমি ঠিক আছে, আজকালকার দিনে আপনি আর কেউ বলে না। কিন্তু আমাদের বাড়ি এখানে না, আমাদের দেশের বাড়ি মেদিনীপুরে। এখানে একটা জায়গায় আমি কাজের সূত্রে থাকি, মা বাবা দেশের বাড়িতেই থাকেন। ও আচ্ছা, তো তোমরা একটু নিজেদের মধ্যে কথা বলে নিতে পারো। এই যা, ওকে নিয়ে তোর ঘরে নিজেদের মধ্যে একটু কথা বলে নে। সুদীপা ওর কথা শুনে দিবাকর ছেলেটিকে নিয়ে যায় নিজের ঘরে পার্সোনাল কিছু কথাবার্তা বলার জন্য। শাশ্বতর এবার ছেলেটির বাড়ির লোকজনের দিকে তাকায়। ছেলেটির বাবাকে দেখে হঠাৎ তার কেমন যেন একটা মনে হয়। এই ছেলেটির বাবা লোকটিকে ঠিক সুবিধার লাগছে না, মুখটাও কেমন যেন চেনা জানা লাগছে। এনাকে আগে কোথাও একটা দেখেছে, কিন্তু ঠিক বুঝতে পারছে না। লোকটির মুখে একটা ধূর্ততার ছাপ স্পষ্ট, কিন্তু কথাবার্তা শুনে তেমন কিছু মনে হলো না। দেখা যাক, শাশ্বত খোঁজ নেবে ঠিক করলো ছেলেটির বাবা সম্পর্কে। লোকটা কেমন সেটার একটু খবর নেওয়া দরকার। সুদীপা মিনিট 10 পরেই চলে এলো ছেলেটিকে নিয়ে। দুজনেই এই বিয়েতে রাজি, তাই সেদিনই তারা বিয়ের দিন ঠিক করে ফেলতে চাইছে। সুদীপাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করেন তাকে ডাকা হলো সেদিন। তিনি কিছুক্ষণ পর এসে পৌঁছতেই বিয়ের শুভ দিনের খোঁজ শুরু করলেন। অভিজ্ঞ মানুষ, এর আগেও অনেকের বিয়ের কাজ করেছেন তিনি, তাই কয়েক মিনিটের মধ্যেই তিনি 3টে ডেট বের করে ফেললেন। তবে তার মধ্যে 2টো ডেট মাস 6 পরে, কিন্তু প্রথম ডেটটা ঠিক 1 মাস পর। ওই দিনটাই 2টো বাড়ি থেকে ফিক্সড করা, কারণ 2টো পরিবারের ইচ্ছা বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল। শাশ্বত অবশ্য মনে মনে চাইছিল যাতে বিয়েটা কদিন পরেই হোক, কিন্তু কি আর করা যাবে। এই 1 মাসের মধ্যেই তাকে ছেলেটির বাবা সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। রাত বাড়তেই শাশ্বত নিজের বাড়ি ফিরে আসে। সারা রাস্তা শুধু সুদীপার মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল তার। হঠাৎ এরকম ফিলিংস হচ্ছে কেন তার? সে কি তাহলে, না তা কি করে হয়? সুদীপা তো তার ভালো বন্ধু, কিন্তু
অন্য কোনো সম্পর্কের কথা তো সে কোনোদিনই ভাবেনি। তবে আজ কেন তার মনের মধ্যে এরকম হচ্ছে? একটা কাজ করলে হয়, কদিন সুদীপার সাথে যোগাযোগটা বন্ধ রাখলে যদি এই অনুভূতিটা কমে যায় সেটাই ভালো। এরপর দেখতে দেখতে দিন কেটে যায়। সুদীপা নিজের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শাশ্বতও তাই এই কটা দিন আর ওদের বাড়ির দিকে যায় না। এর মাঝেই সে নিজের নানা সোর্স লাগায় দিবাকর মিত্র নামের ছেলেটির বাবা সম্পর্কে সঠিক তথ্য পেতে। ছেলেটির বাবার নাম দীনেশ মিত্র। লোকটির ছবি সে সুদীপার থেকে জোগাড় করে, যদিও ছবি জোগাড় করে সে অন্য বাহানা দিয়ে। আসল ব্যাপারটা সে কাউকেই জানাতে চায় না এখন। শুধু শুধু ওদের চিন্তার মধ্যে ফেলে কোনো লাভ নেই। প্রায় 1 মাস কেটে যেতে লাগলো। বিয়ের 10 দিন আগে একদিন সকালে সুদীপা হঠাৎ শাশ্বতকে কল করে। অনেকদিন শাশ্বতর কোনো খবর পাচ্ছিল না বলে। হ্যালো, হ্যাঁ শাশ্বত। বল। কি বলবো রে, কোথায় উধাও হয়ে গেছিস তুই? সেই ওই দিন আমাদের বাড়ি থেকে যাওয়ার পর থেকে তোর কোনো খোঁজ খবর নেই। না একটা ফোন করেছিস আর না একবার দেখা করতে আসছিস। কি হয়েছেটা কি তোর? না কিছু হয়নি। আসলে কদিন কাজের প্রেসার ছিল খুব। জানিস তো আমার বস কিরকম, এক গাদা কাজ দিয়ে আটকে রেখেছিল। সেদিনকে মুখের উপরে যা বলে এসেছি না, আর কয়েকদিন কিছু বলবে না হয়তো। বাদ দেও সব। তোর বিয়ের দিন তো চলেই এলো। নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে তো তুই এরকম বিহেভ করিস না। কি হয়েছে সেটা কি বলবি? আমি বলছি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যাঁ, আমি তোকে একটু পরে কল করছি। রাখলাম। শাশ্বত এতদিনে বুঝে গেছে সুদীপার ওপর বন্ধুত্ব ছাড়াও একটা অন্যরকম টান অনুভব করে সে। সেটা এতদিন নিজেও বুঝতে পারেনি। বুঝতে পেরেছিল সেদিন, তার বিয়ের ডেট ফিক্সড হয়েছিল যেদিন, সেদিন। তাই শাশ্বত আর নিজের মনের কথা কাউকে জানতেও দেয়নি। শাশ্বত তাই সুদীপাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দেয়। সুদীপার মাথার ওপর দিয়ে যায় পুরোটা। ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব বলে যাচ্ছে কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। এর মাঝেই শাশ্বত খবর পায় যে দীনেশ মিত্র, অর্থাৎ যার সাথে সুদীপার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেটির বাবা, লোকটি সত্যি বিশেষ সুবিধার নয়। তার নাকি এলাকার নাম করা গুন্ডা হিসেবে সুনাম, থুরি বদনাম রয়েছে। এছাড়াও ইল্লিগাল কিছু কাজকর্মের সাথেও তিনি জড়িয়ে রয়েছেন। খবরের কাগজেও 2-1 অসামাজিক কাজের জন্য তার ছবি বেরিয়েছিল। শাশ্বতর মনে পড়ে খবরের কাগজেই সে লোকটির ছবি দেখেছিল। কিন্তু বাবা এরকম হলেও দিবাকর ছেলেটি নাকি তার বাবার মতো হয়নি। সে পড়াশোনা করে নিজের ব্যবসাটা সৎভাবেই করে, কিন্তু তাও এরকম একটা পরিবারের ছেলের সাথে সুদীপার বিয়ে হবে কেন? তার সাথে সুদীপার বিয়ে হতে পারে না? সেও তো ভালো ছেলে, ভালো চাকরি করে। কিন্তু এতটা ভেবেই মাথা নাড়িয়ে নিজেকে বোঝায় সে এটা হয় না। তার সুদীপার উপর ভালো লাগা আছে বলেই যে তারও থাকবে এরকম তো কোনো কথা নেই। আর তাছাড়াও বিয়ের এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আর কি হবে? কিন্তু যতই হোক মন মানতে চায় না। এই 1 মাস শাশ্বত নিজের মনের সাথে প্রতিদিন যুদ্ধ করেছে, কিন্তু অবশেষে একটাই রেজাল্ট, সে নিজের কাছে হার মেনে নিয়েছে। সে ঠিক করে নিল যে সুদীপার বিয়ের দিন সে যাবে না, সামনে থেকে সে এই বিয়ে দেখতে পারবে না। কিন্তু মানুষ যেমন ভাবে সব সময় তো তেমন হয় না। সে মনে মনে এই কথা যবে ভাবলো, সেদিনই বিকালবেলা সুদীপার ফোন আসে তার ফোনে। শোন, তুই খুব ব্যস্ত সেটা বুঝতে পারছি, এটাও বুঝতে পারছি আমাকে তুই ভুলে গেছিস। তাও বলছি,
বিয়ের দিন সকাল সকাল আমাদের বাড়িতে যেন তোকে দেখতে পাই, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই আমি না, মানে তোর বিয়ের দিন। ঝেড়ে কাশ, কি হয়েছে? মানে বলছিলাম কি যে আমি না তোর বিয়ের দিন মনে হয় থাকতে পারবো না রে, একটা কাজ। সেদিন পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তুই আসবি, তেমন হলে চাকরি ছেড়ে দিবি। কিন্তু তোকে যদি ওদিন সকালে এখানে না দেখি, তোর যে আমি কি হাল করব, ইউ জাস্ট কান্ট ইমাজিন। এই বলে সুদীপা ফোনটা কেটে দেয়। শাশ্বত হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু আর কোনো জবাব আসে। ও বুঝতে পারে না যে কি করবে। বিয়ের দিন সুদীপাদের বাড়িতে যদি ও যায়, ও নিজের চোখের সামনে এই বিয়ে দেখতে হয়তো পারবে না, কিন্তু না থাকলেও তো নয়। তাহলে সুদীপার সাথে ওর বন্ধুত্বটা চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। কি করা যায়? কিছুই শাশ্বত ঠিক করতে পারছিল না। অদ্ভুত এক দোটানায় পড়ে গেছে সে। বিয়ের আগের দিন রাতে সে ঠিক করে আর নয়, সে সুদীপাদের বাড়িতে যাবেই। এর মাঝে আরো দুবার সুদীপা তার মাকে ফোন করে বারবার বলেছে বিয়ের দিন উপস্থিত থাকতে। ওদের কথা শাশ্বত ফেলতে পারবে না, তাই সে বিয়ের দিন উপস্থিত থাকবে। কিন্তু বিয়ের আগে সে সরাসরি নিজের মনের কথা সুদীপাকে বলবে। তারপর যদি তাদের বন্ধুত্ব থাকে তো ভালো, না হলে ওর আর কিছু করার নেই। রিগ্রেট ফিল নিয়ে সে সারা জীবন থাকতে পারবে না। মনে মনে এটাই ঠিক করে শাশ্বত। সেই মতো পরের দিন সকালে স্নান সেরে সে পৌঁছে যায় সুদীপার বাড়ি। বাড়ির মধ্যে সকলেই চরম ব্যস্ত, কিন্তু শাশ্বত এখনো একটা দোলাচলে ভুগছে। আজকেই সেই চরম দিন, কিন্তু সে কি পারবে সুদীপাকে তার মনের কথা জানাতে? নাকি এবারেও ফেল করবে সে? না, রিস্ক নেওয়া যাবে না। এখন সামনাসামনি অনেক লোক আছে, গড়বড় হলে মান সম্মানে লেগে যাবে। তার থেকে দুপুরের পর যখন সুদীপাকে সাজাতে লোক আসবে, ওই সময়ে ওর ঘরে গিয়ে কথাটা বলতে হবে। বিকালের লগ্নে বিয়ে, তাই দুপুর থেকেই তাকে সাজাতে লেগে যাবে লোকে। ওই সময়টাকে কাজে লাগাতে হবে। সময় গড়িয়ে যায়। দেখতে দেখতে ঘড়িতে দুপুর 2টো বাজে। সুদীপাকে সাজাতে পার্লার থেকে লোক এসে পড়েছে অলরেডি। তারা সুদীপার ঘরে ঢুকতে যাবে, তখনই শাশ্বত তাদেরকে 2 মিনিট ওয়েট করতে বলে সুদীপার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। এ কি, তুই এখন এখানে কেন? আর দরজা আটকালি কেন? দেখ, আমি ভনিতা করতে চাই না, একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কারণ আজকে না হলে আর কখনোই বলতে পারতাম না। তাই যা বলছি মন দিয়ে শুনবি, তারপর উত্তর দিবি। তুই কি আমাকে ভালোবাসিস? মানে তুই আমার ভালো বন্ধু? ভালো তো বাসি। ওটা বলছি না। তুই কি আমাকে, মানে বোঝ না ব্যাপারটা। আমি তোকে ভালোবাসি, মানে তোর প্রতি আমার একটা ফিলিংস রয়েছে, কিন্তু অন্যরকম। তোরও কি আছে? হ্যাঁ কি না, শুধু এটুকু বল। সুদীপা কিছুক্ষণ শাশ্বতর চোখের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের মধ্যে কিছু একটা দেখতে চাইছে সে। তারপর যেখানে সে বসেছিল সেখান থেকে উঠে শাশ্বতর সামনে এসে দাঁড়ায়। শাশ্বতর হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরে বলে, ভালোবাসি তো, কিন্তু তুই সেটা এতদিন বুঝতে পারলি না। আজকে যখন হাতে আর সময় নেই, তখন এসে তুই বলছিস যে তুই আমাকে ভালোবাসিস, অথচ আমি সেই কবে থেকে সেই তোকেই চাইতাম, সেটা তুই বুঝতে পারিসনি। কিন্তু এখন তো আর কিছু করার নেই রে ভাই, সময় তো শেষ।
না, এখনো শেষ হয়নি, এখনো সময় আছে। চল পালিয়ে যাই আমরা। কি সব উল্টোপাল্টা বলছিস? আমার বিকেল বেলায় বিয়ে, এখন দুপুর হয়ে গেছে, বাড়ি ভর্তি লোক, আর তুই বলছিস পালিয়ে যাব? ব্যাপারটা বোঝ। এমনি ওই ছেলের সাথে বিয়ে হলে তুই থাকতে পারবি না। আমি খোঁজ নিয়ে দেখেছি ওর বাবা লোকটা সুবিধার নয়, এলাকার মস্তান। ছেলে বাবাকে জমের মতন ভয় পায়। আর তারপর তুই এত প্রতিবাদী। বিয়ে হলে শ্বশুর বৌমার মধ্যে ঝামেলায় তুই কোনোদিন ভালো থাকবি না। তার চেয়ে চলে যাই আমরা। পরে সবাইকে বুঝিয়ে বলে সবাই মেনে নেবে। এখন একটু রিস্ক নে। সুদীপা চিন্তায় পড়ে যায়। কি করবে সে? এটা ঠিক যে শাশ্বতকে সে ভালোবাসে, তার সাথে বাকি জীবনটা কাটাতে চায়, কিন্তু এখন এই পরিস্থিতিতে যেখানে আর কিছুক্ষণ পর তার বিয়ে, সেখান থেকে সে পালিয়ে যাবে। কিন্তু না পালালে তো সারা জীবনের জন্য সে হারিয়ে ফেলবে শাশ্বতকে। না, আর ভেবে কাজ নেই। এবার কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে। শোন, সামনে দিয়ে বেরোনো যাবে না, লোকজন বাইরেই আছে। আমার ঘরের এই জানালাটা দিয়ে নিচে বাড়ির পিছন দিক দিয়ে এটা, কেউ বুঝতেই পারবে না। তুই একটা কাজ কর, শুধু একটা শক্ত দেখে দড়ি জোগাড় কর। শাশ্বত সুদীপার মুখে এই কথা শুনে আগে বাচ্চাদের মতো আনন্দে লাফিয়ে নেয় খানিকটা। তারপর সুদীপাকে একবার জড়িয়ে ধরে বাইরে দড়ি জোগাড় করতে ছোটে। এদিকে সুদীপার ঘরের বাইরে তাকে সাজাতে এসেছিল যারা, তাদের সুদীপা আরেকটু ওয়েট করতে বলে। তাদেরকে নিচে গিয়ে বসতে বলে, যাতে কেউ সন্দেহ না করে শাশ্বত আর তাকে। মিনিট 10 মধ্যেই শাশ্বত একটা বড় দেখে দড়ি নিয়ে সুদীপার ঘরে ঢোকে। শাশ্বত এখনো বিশ্বাস করতে পারছিল না এরকম একটা ঘটনা তারা দুজন ঘটাতে চলেছে। এ যেন পুরো সিনেমা। দড়ি ঘরের জানলার সাথে বেঁধে নিচে ফেলে দেওয়া। সুদীপা এর মধ্যে একটা চিঠি লিখে রাখলো তার ঘরের ড্রেসিং টেবিলের সামনে। চল, তবে একটা কথা, তুই কিন্তু নিজে এসে আমার কাছে ধরা দিয়েছিস, তাই আসামি কিন্তু তুই। পুলিশ কেস হলে সবার আগে কিন্তু তোকে ধরবে। পুলিশ কেস হলে? আমি বলবো আমি তোকে চিনি না, পরিষ্কার কথা। কিন্তু সুদীপাদের বাড়িতে সবার মাথায় হাত। বড়বাবা জীবন ভ্যাবলা মুখে দাঁড়িয়ে রয়েছে। সেটাই স্বাভাবিক। বিয়ে করতে এসে যদি শোনে বউ পালিয়েছে, তাহলে এই অবস্থাই হবে। শুধু সুদীপার মা বেশি কথা বলছেন না, কারণ তিনি সুদীপার লেখা চিঠিখানা পড়েছেন এবং জেনেছেন মেয়ে চলে গেছে শাশ্বতর সঙ্গে। এটা পড়ে প্রথমে তিনি একটু শক পেলেও পরে সামলে নিয়েছেন। আসলে তিনি অনেক আগেই বুঝেছিলেন যে তার মেয়ে শাশ্বতকে পছন্দ করে, কিন্তু যখন সে এই বিয়েতে রাজি হয়েছিল তিনি ব্যাপারটা বুঝতে পারেন। তবে এখন মেয়ে পালিয়ে বিয়ে করেছে তো করুক, যদি মেয়ে সুখী হয় তা হোক। আর নিজের মেয়েকে তিনি চেনেন, কদিন পরেই ঠিক সুরসুর করে ফিরে আসবেন। তখন তিনি না হয় দুজনকেই মেনে ঘরে তুলবেন। কিন্তু ছেলের বাবা রেগে মেগে একসা, বন্দুক উঁচিয়ে তিনি হম্বিতম্বি করতে শুরু করলেন। তবে ব্যাপারটা যে এইরকম হবে সেটা শাশ্বত আগেই জানত, তাই সে আট ঘাট বেঁধেই মাঠে নেমেছিল। ওর একটা বন্ধু কলকাতা পুলিশে রয়েছে, এসআই পদে নিযুক্ত। তাকে আগে থেকেই সবটা বলেছিল সে। আর এখানে যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে সেটাও জানিয়েছিল। তাই দীনেশ মিত্র বন্দুক বার করতে না করতেই তাকে হাত করা পরিয়ে লালবাজার থানায় নিয়ে চলে যাওয়া হয়। ওই যে কথায় আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আপনারা এতক্ষণ শুনছিলেন কৌস্তব দাসের লেখা একটি ছোট গল্প, চলে যায়। গল্প পাঠে ছিলাম আমি তুষার এবং আমার সঙ্গে ছিল সোহম আর ইশিকা। ভিডিওটি এডিটিং এবং শব্দগ্রহণ করেছে অর্ঘ্য। তাহলে
কিরকম লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।